আশা করি সবাই ভালো আছেন। আমার আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। আমি 25 তারিখে ধর্ম ও সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। ওই আলোচনার তথ্যপত্র কম থাকায় আমি সমাপ্ত করতে পারিনি। আজকে আমি দ্বিতীয় পর্বের আলাপটা করব এবং দ্বিতীয় পর্বের আলাপটা এখানে শেষ করব। সম্পদ বলতে আমরা সাধারণত বুঝে থাকি জায়গা জমি, টাকা পয়সা, গাছপালা, এই মানে স্থলভাগে আমরা যা দেখি ওইটাকে সম্পদ মনে করি। কিন্তু আরেকটা সম্পদ আছে সাগর, মহাসাগর, সাগরের উপরিভাগ, সাগরের নিচের ভাগ। আরেকটা সম্পদ আছে আকাশ। এই আকাশ সম্পদটা, এগুলোও সম্পদের ভিতরে, এবং এর ভিতরে সম্পদের ভিতরে কিছু সম্পদ আছে যেগুলা সভ্যতার ভিতরে পড়ে, অর্থাৎ মানুষ কর্তৃক সৃষ্টি সম্পদ। আর কিছু সম্পদ আছে এটা প্রাকৃতিক সম্পদ বা খোদার সম্পদ বা ঈশ্বরের সম্পদ, ভগবানের সম্পদ। এভাবে সম্পদ আর ধর্ম দুই জিনিস। কিন্তু আমি প্রথম পর্বে ধর্ম বিষয়ক আলাপ করেছি। এ পর্যায়ে শুধু আকাশ আর সাগর এবং সাগরের তলদেশ, এই দুইটা সম্পদ আর যুদ্ধের অল্প স্বল্প কিছু আলাপ হবে। এই মহাশূন্যটা এটারও একটা ভাগাভাগি হয়েছে। এটা ভাগাভাগি হয়েছে 1865 সালে প্যারিসে 1865 সালে এই 17 মে ইন্টারন্যাশনাল টেলিগ্রাম প্রোগ্রাম সৃষ্টি হয়। এটা প্যারিসে। সেখানে সৃষ্টি হয়েছিল এবং কথা ছিল আকাশের উপরের মালিকানা নিয়ে। এবং আকাশে বর্তমানে 14,000 স্যাটেলাইট আছে, বিভিন্ন দেশের স্যাটেলাইট আছে। এটা আকাশের কক্ষপথে যার যার সীমানার ভিতর থেকে এই স্যাটেলাইটগুলো আছে। এর ভিতরে কিছু স্যাটেলাইট আছে একটু নিচের দিকে, আর কিছু স্যাটেলাইট আছে মহাশূন্যে। এখন এত বেশি স্যাটেলাইট আকাশে স্থাপন করা হয়েছে। এর ভিতরে আবার চীন আহ্বান জানিয়েছে ওই প্যারিসের ওই টেলিকম প্রোগ্রামের কাছে। সে 3 লক্ষ স্যাটেলাইট আকাশে স্থাপন করবে, এটার জন্য সে একটা দরখাস্ত করেছে। এখন চীন এটা পারমিশন পাক বা না পাক, সে গায়ের জোরে সে 3 লক্ষ স্যাটেলাইট আকাশে দিবে। এখন এই স্যাটেলাইট তো আমাদের বাংলাদেশেরও একটা আছে, কিন্তু বাংলাদেশ যখন স্যাটেলাইট নিক্ষেপ করবে বা স্থাপন করবে, তখন বাংলাদেশে কেউ জায়গা দিতে চায় নাই। স্যাটেলাইটের কক্ষপথে কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। তো সর্বশেষ রাশিয়ার কাছ থেকে ভাড়া নিয়েছিল, এবং রাশিয়ার কাছ থেকে আকাশের কক্ষপথ ভাড়া নিয়ে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইটটা স্থাপন করে। এখন যদি আবার 3 লক্ষ স্যাটেলাইট যদি চীন নিক্ষেপ করে, এবং 3 লক্ষ স্যাটেলাইটের তার মিত্র দেশের প্রতিটি দেশে স্যাটেলাইটের তারা মেশিন স্থাপন করবে, তার ভিতরে বাংলাদেশও আছে। যাক, বাংলাদেশের স্যাটেলাইটে যদি চীনার করে আমাদের ভালোই হবে। এখন আকাশ যেটা সম্পদ, এই সম্পদটাও দখলে। এই আকাশ, বাতাস, স্থল, এটার মালিকানা আসছে ব্রিটিশ ফিউডাল ব্যবস্থা যখন শেষ হয়ে যায়।
ফিউডাল ব্যবস্থার পরে প্রাক পুঁজিবাদের শুরুতে বা ব্রিটিশ তার উপনিবেশ ছেড়ে দেওয়ার পরে পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষাভাষী একই জায়গায় যারা বসবাস করে তারা সেখান থেকে জাতীয় রাষ্ট্র গঠন করে। এই হলো জাতীয় রাষ্ট্র গঠনের প্রথম পর্ব। আজও এই জাতিগত রাষ্ট্র বা ভিন্ন ভিন্ন রাষ্ট্র আজও সৃষ্টি হচ্ছে। এখন এই যে দ্বন্দ্ব সংঘাত পৃথিবীর মালিকানা নিয়ে, এটা উচ্চ পর্যায়ে, এবং এই জগতের মালিকানার কোনো জায়গা নাই, সব জায়গা মালিক। এখন যে হালে যে যুদ্ধটা আমাদের ঘাড়ের উপরে চেপে বসছে, পশ্চিমা সাম্রাজ্যবাদ বনাম ইরান, রাশিয়া, চীন, কোরিয়া, এরা কেন জোট বদল? খোমেনি সাহেব তিনি আধ্যাত্মিক নেতা এবং মুসলিম সম্প্রদায়। কোরিয়ার কিম তো অমুসলিম, তারপরে রাশিয়ার পুতিন সেও অমুসলিম, চীনের রাষ্ট্রপতি সেও অমুসলিম, আর ইরানের যিনি উদ্যোক্তা না, এরা এই পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এরা আরেকটা সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদ দুইটা। তৃতীয় কোনো সাম্রাজ্যবাদের কথাবার্তা শোনা যায়, কিন্তু এর কোনো অস্তিত্ব নাই। সাম্রাজ্যবাদী দেশ কেন? ওই যে খোমেনি অমুসলিম, খোমেনি নিজে আধ্যাত্মিক নেতা। কেন এই আধ্যাত্মিক নেতা অমুসলিম? কোরিয়া, রাশিয়া, চীন এদের সাথে যে প্রীত পাতালেন, যে প্রীত, এটা কিসের জন্য? অর্থাৎ বন্ধুত্ব, এটা কিসের জন্য? পশ্চিমা আগ্রাসন, পশ্চিমা দস্যু। আমি দস্যু বলতে আর দ্বিধাবোধ করছি না, যেহেতু সাম্রাজ্যবাদী দস্যুরা প্রকাশ্যে ছিনতাই, হাইজ্যাক এবং প্রকাশ্যে মার্কিন ঘোষণা দিচ্ছে। আমি কোনো গণতন্ত্র মানি না। আমার ডেল্টা ফোর্স পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে যে কোনো লোককে অপহরণ করতে পারে, এবং আমার ইচ্ছা হলে আমি যে কোনো দেশ দখল করি বা করব প্রকাশ্যে। এইটা যে ক্যারেক্টারটা, এটা তো ডাকাতি, দস্যুবৃত্তি। পুতিন, তারপর কিম ইম জল, তারপরে চীন, ইরান, এই সাম্রাজ্যবাদী বলাটা পশ্চিমাদের সাথে তাদের বিরোধটা কি? বিরোধটাই হলো সম্পদ। আকাশ একটা সম্পদ, জলরাশি একটা সম্পদ, স্থল একটা সম্পদ। সাম্রাজ্যবাদীরা তাদের মার্কেট প্রয়োজনে, অর্থাৎ তাদের সাম্রাজ্যবাদী পলিসি এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজকে প্রকাশ্যে সাধারণ নিয়মবিধি লঙ্ঘন না করে, কোনো নিয়মবিধি পালন না করে দস্যুবৃত্তির মতো আচরণ করে যাচ্ছে। এদিকে খোমেনি সহ, আধ্যাত্মিক নেতা খোমেনি সহ আর 3-4টা দেশ মিলে পশ্চিমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে, বা পশ্চিমা সাম্রাজ্যবাদী আগ্রাসনটা ঠেকাতে চাচ্ছে। যদি ইরানের উনি আধ্যাত্মিক নেতা জানা সত্ত্বেও, এখানে একটা রহস্য আছে, কারণ আছে। রাশিয়া, তারপরে চীন, কোরিয়া কেন এই ইরানের সাথে জোট বাঁধতেছে? এখানে সবই রহস্য, সবই কৌশল, সবটার পিছে গভীর রহস্য আছে। আচ্ছা, এখন আধ্যাত্মিক নেতা খোমেনির আগের থেকেই তার বাহিনী ছিল কি? বাহিনী ছিল ওই যে লস্করি তৈয়বা, সোমালিয়ার জলদস্যু,
হাউথি বিদ্রোহী, গাজার হামাস এবং নিজ দেশের ইসলামিক রেভলিউশনারি দল, এতগুলো গ্যাং সে এতদিন ধরে পেলে পুষে আসছে এবং এদের খরচ, এদের মদত এগুলা এই ইরান থেকে পরিচালিত হতো খোমেনি। আর নিজস্ব যে দল সেনাবাহিনীর নাম রেখেছে কি ইসলামিক রেভলিউশনারি ফোর্স। আর ট্রাম্প ডেল্টা ফোর্স লাগিয়েছে। ডেল্টা ফোর্স আর রাশিয়ার কেজিবি, কিন্তু ধর্মের নামে বাহিনী। এটা দেখা যাচ্ছে আধ্যাত্মিক নেতা খোমেনি সাহেবের দেখা যাচ্ছে। আমাদের দেশেও ওই আধ্যাত্মিক নেতার ফলোয়ার্স আছে, হেফাজতে ইসলাম, তারপরে ওই যে মৌলভী সাহেব আমিনুল হক নামে আরও অসংখ্য পীর মুর্শিদের দল আছে। তারা রাজনৈতিক দল হিসেবে এরা নির্বাচন করছে। এরা সব ওই যে আধ্যাত্মিক নেতা খোমেনির যে বিশ্ব পরিকল্পনা, এটা খোমেনি নিজেই বলেছে যে ইসলামিক দুনিয়া, ইসলামিক জাহান সৃষ্টি করতে হবে। তাহলে ইসলামিক জাহান সৃষ্টি করতে হলে তাকে কি করতে হবে? সমস্ত মানুষকে মুসলিম হতে হবে, অথবা মুসলিম রাজত্বে তাদেরকে বশ্যতা মেনে মুসলমানদের অধীনে থাকতে হবে। এই যে বিষয়গুলো আমরা অবয়বে দেখছি। সারে কিন্তু ভিন্ন জিনিস। সারে হলো সম্পদ। বর্তমান দুনিয়ার মানুষের সংখ্যা আর সম্পদের সংখ্যা, এখানে একটা পার্থক্য আছে। বর্তমান দুনিয়ার মানুষের সংখ্যার থেকে সম্পদ কম, আর এই কম সম্পদ নিয়ে কাড়াকাড়ি করতে যে দুই সাম্রাজ্যবাদ যার যেমন খুশি পৃথিবী দখল করার নেশায় মেতে আছে। এবং এটা নেশা না, সাম্রাজ্যবাদ তার অস্তিত্ব রক্ষার জন্য এই যুদ্ধগুলো তাদেরকে করতেই হবে। ফলে যুদ্ধের ফলে রিয়াকশনটা কি হচ্ছে? দুনিয়াটা সৃষ্টি হলো শ্রমিক এবং সম্মানিত কৃষক ও বিভিন্ন উপায়ের মেহনতি শ্রেণী। শ্রমিক শ্রেণীর হাতে এই সভ্যতা, এই যুদ্ধে এই সভ্যতা ধ্বংস হচ্ছে। হোক সে আমেরিকার সভ্যতা, হোক সেটা রাশিয়ার সভ্যতা বা চীনের সভ্যতা, পৃথিবীর যে কোনো একটা জায়গা নষ্ট হওয়া মানেই সভ্যতা নষ্ট হওয়া। আর সমস্ত সভ্যতা, দুনিয়ার সভ্যতা শ্রমিক শ্রেণীর হাতে সৃষ্টি। এই সভ্যতা অশ্রমিকের কোনো ভূমিকা নাই, কোনো অবদান নাই। কাজে স্বাভাবিকভাবে এটা শ্রমিকদের গায়ে লাগার কথা। অর্থাৎ তার হাতের সৃষ্টি তার সামনে ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রতিক্রিয়াশীল দস্যুদের কারণে। এই জন্য শ্রমিক শ্রেণীর একটা দায়িত্ব আছে। দুনিয়ার মজদুর এক হও স্লোগানটা পুরান হলেও এই যুগে এটা সামনে এসে যাচ্ছে প্রয়োজনে। দুনিয়ার মজদুর এক হও। দুনিয়ার মজদুর যদি এক হয়, দুনিয়ার আকাশও সবার হবে, দুনিয়ার স্থলভাগও সবার হবে, দুনিয়ার মানে ভূগোলটাই হলো সবার হবে। এই যে সবার একটা কমিউনিজম, সমাজতান্ত্রিক এবং সাম্যবাদী ব্যবস্থায় দুনিয়ার মজদুর এক হওয়ার যে স্লোগানটা, এখানে এর বিষয়বস্তুটা নিহিত রয়েছে। এবং বর্তমান যুগের যে অসুবিধাগুলা, মানব জাতির যে অসুবিধাগুলা, এটা হলো বহু শ্রেণীতে বিভক্ত পৃথিবী। মানুষ বহু শ্রেণীতে বিভক্ত। সর্বহারা, গরিব, ভবঘুরে, বেকার। আর এক ধারে আছে জোরদার, মজুদ্দার, ওই সিন্ডিকেট এবং সাম্রাজ্যবাদী মালিক, যাদের হাতে দুনিয়ার ব্যাংক, বিশ্বের সকল সম্পদ 4 থেকে 5টা লোকের হাতে বিশ্বের সম্পদ। আর এই সম্পদ সৃষ্টি করছে এই শ্রমিকদের হাতে এই সম্পদ।
একটা সর্বহারা মানুষ, এত বড় দুনিয়া, এত জায়গা, একটা সর্বহারা পরিবার, একটা গরিব পরিবার, তার কোনো সদস্য, তার বাবা মারা গেলে সে কবরের জায়গা পায় না। সে যেখানে কবর দিতে যায় তাকে বাধা দেয়, আমার জায়গায় কবর দিতে পারবে না। শহরে কিছু সরকারি কবরস্থান থাকে, সেখানে দেয়। গ্রামে কোনো সরকারি কবরস্থান থাকে না। আমি বহু জায়গায় দেখেছি গ্রামে যারা ভূমিহীন পরিবার, কৃষক পরিবার, তাদের কেউ মারা গেলে সরকারি রাস্তার পাশে অস্থায়ী কবর, অর্থাৎ সরকার সে সময় যখন রাস্তা সংস্কার করে তার কবরটাকে খুলে ফেলায় দেয়। আমি এভাবে এক জায়গা হেঁটে যাচ্ছি, ওখানে রাস্তায় লোকেরা কাজ করতেছে, কাজ করতে করতে এক পর্যায়ে একটা কবরের অর্ধেক বেরিয়ে গেছে। আমি নৌকা পথে, নদীতে নৌকা পথে যেতেছিলাম, তারপর দেখি অর্ধেক অর্ধেক বেরোয় আছে, দাফন কাফন দেওয়া। এই এলা আরেকটা রাস্তার পাশে আরেকটা আমি দেখেছি নদীর ভাঙন। এটা ওই নদীর পাড়ে সর্বহারাদের কেউ মারা গেলে নদীর পাড়ে নিয়ে মাটি দেয়, চরে নদীর পাড়ে। আমি এই দুটা জিনিস দেখেছি। নদীর ভাঙনে অর্ধেক ভেঙে গেছে, সেখানে একটা লাশ, দাফন কাফন দেওয়া লাশ আছে। কাজে এত বড় দুনিয়া, একটা মানুষের কবরের জায়গা নাই, অর্থাৎ বিশাল আকাশ দখল করে আছে স্যাটেলাইট। 14,000 স্যাটেলাইটের পৃথিবীর কক্ষপথগুলা প্রাইভেট। এখন স্যাটেলাইট স্থাপনের জায়গাও নাই। আবার স্যাটেলাইট যদি পাশাপাশি কক্ষে চলে, তাহলে স্যাটেলাইটের পাশাপাশি আসলে সংঘর্ষে সে আর একটা বিপদ হয়। কাজে এখন আকাশও ব্যক্তি মালিকানায়, আকাশ সম্পদটাও ব্যক্তিদের মালিকানায় এসে গেছে। এখন এই যে দুনিয়ার যে পুঁজিবাদী সমাজবাদী ব্যবস্থার ফলাফলটা এই। এখন আসেন যুদ্ধ মানে কি? ওই ধর্মীয় আধ্যাত্মিক নেতা সে বলেছে কি, আমেরিকা তুমি সাবধান, তুমি যুদ্ধের কথা চিন্তা করার সাথে সাথে আমার ইসলামিক রেভলিউশনারি সৈন্যদের ট্র্যাগারে আঙ্গুল দেওয়া আছে। অর্থাৎ ইরানের সেনাবাহিনী ট্র্যাগারে আঙ্গুল দিয়ে বসে আছে। খমেনি বসে আছে কি জন্য? বাঁশি হুইসেল দিলেই যুদ্ধ। আর যুদ্ধটা কি হবে? কোনো দেশের সৈন্য যাবে না, যার যার দেশে বসে শুধু বোতাম টিপবে, সুইচ টিপবে। কি হবে? আরেকটা দেশের স্থাপনা, আরেকটা দেশের সভ্যতা ধ্বংস হবে, বা সেখানে কিছু লোক মারা যাবে। আমরা গাজার যুদ্ধে দেখেছি হসপিটালে বোম্বিং, স্কুলে বোম্বিং, সর্বাত্মক বোম্বিং। ওই যে শরণার্থী শিবিরে বোম মেরেছে। তাহলে এই যুদ্ধবাজরা, এই সাম্রাজ্যবাদী দস্যুরা যে যুদ্ধটা করছে, এটা কি জন্য? সারে সম্পদ কেন্দ্রিক। এই সম্পদ কেন্দ্রিক যুদ্ধটা আজই নয়, এটা অতীত থেকে, যেদিন থেকে মানুষ ব্যক্তিগত জীবন ব্যবস্থা, ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত রাষ্ট্র, এই যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে যুদ্ধর বয়স অনেক। এখন পৃথিবীরও সাম্রাজ্যবাদীর বয়সও অনেক। এটা এখন ক্ষয়ের পথে, এটা এখন ধ্বংসের পথে। এই ধ্বংসটা কি এই দস্যুরা ঘটাবে, নাকি প্রকৃতির থেকে এটা ঘটবে? কাজী শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, দুনিয়ার মেহনতি শ্রেণীর দায়িত্ব এই যুদ্ধবাজদেরকে আটকানো। এটা সম্ভব পৃথিবীর দেশে, পৃথিবীর প্রতিটি দেশের ওয়ার্কার্স শ্রেণীকে ঐক্যবদ্ধ হওয়া, কমিউনিস্ট পার্টিগুলোকে ঐক্যবদ্ধ হওয়া, দেশপ্রেমিক মানবতাবাদীদের ঐক্যবদ্ধ হওয়া।
তাহলে কি সর্বশেষ আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে ওই ইরানের ইসলামিক রিপাবলিক সৈন্যরা ট্র্যাগের আঙ্গুল আর ট্রাম্প বাঁশি হুইসেল বলে তার সেনাবাহিনী গোলাগুলি শুরু হবে। এই যে দুই মহাশক্তির দুই দস্যুরা যুদ্ধ কি করবে, নাকি এখানে পর্দার আড়ালে আপোষ মীমাংসা যাবে? অসম উৎপাদন ব্যবস্থা, অসম মুক্তবাজার ব্যবস্থা এখানে চূড়ান্ত সমাধান হওয়ার বিষয় না। খানিকটা টাইমে একটা সন্ধি হতে পারে, অল্প সময়ের জন্য একটা চুক্তি হতে পারে। যতকাল পৃথিবীতে অসম উৎপাদন ব্যবস্থা থাকবে, ব্যক্তিগত মালিকানা থাকবে, ততকাল যুদ্ধ হচ্ছে। কিন্তু কখনো কখনো এরা আত্মরক্ষার জন্য, বড় ধ্বংস এড়াবার জন্য সন্ধি করবে। এই পুতিন, চীনের নেতা, কোরিয়ার নেতা, এদের একটা বৃহত্তর স্বার্থে এই আধ্যাত্মিক নেতার সাথে জোট পাতিয়েছে। এই জোট অল্প সময়ের জন্য, যে মনে করেন পশ্চিমা জোট ধ্বংস হয়ে গেল বা হেরে গেল বা আত্মসমর্পণ করলো, থাকলো কি পুতিনের দুনিয়া, চীন আধ্যাত্মিক নেতা, কোরিয়াদের দুনিয়া। এরাও কি একসাথে চলতে পারবে? এরাও একসাথে চলতে পারবে না। এখানে পশ্চিমা সাম্রাজ্যবাদী পতনের পরে এই সাম্রাজ্যবাদ আরো ভয়ানক। যেহেতু ওই যে একজন আছে আধ্যাত্মিক নেতা আর তিনজন আছে আধ্যাত্মিক নেতা, এরা মিলবে কিভাবে? একটা ইস্যুতে এরা হয়তো মিলেছে, এটা অল্প সময়ের জন্য, কিন্তু স্থায়ী শান্তি, স্থায়ী দুনিয়া আর মানুষের স্থায়ী জীবন, এর জন্য একমাত্র সাম্যবাদী ব্যবস্থা, কমিউনিস্ট ব্যবস্থা। এই ব্যবস্থায় উত্তরোত্তর উন্নতির দিকেই যাবে, শান্তির দিকেই যাবে। কখনো আর পিছিয়ে কোনো যুদ্ধের দিকে, হানাহানির দিকে, মারামারির দিকে এদিকে যাবে না, সামনের দিকে যাবে। অর্থাৎ সুখের পরে আর কত সুখ থাকতে পারে, আনন্দের পরে আর কত আনন্দ থাকতে পারে। সাম্যবাদী ব্যবস্থা একটা শ্রেণীহীন ব্যবস্থা। এটা একটা দুনিয়া নিয়ে, এটা দুনিয়ার কোনো অংশ বাদ দিয়ে নয়। যেভাবে আকাশটাকে ব্যক্তিগত মালিকানা নিয়ে আসছে, তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য আমরা হরমুজ প্রণালীটা আপনার ইরান যে কোনো টাইমে এটাকে হস্তক্ষেপ করতে পারে। কাজে হরমুজ প্রণালী হচ্ছে কি পৃথিবীর শ্বাসনালী হরমুজ প্রণালী। এটা যদি ইরান বন্ধ করে, তো সমস্ত দুনিয়ার বাণিজ্যটা থমকে যাবে এবং দ্বিতীয় হরমুজ প্রণালী আর সম্ভব না। কাজে হরমুজ প্রণালী মুক্ত রাখতে হলে সামনে যে যুদ্ধটা করতেই হবে। অনেকক্ষণ আলাপ হলো, তো সবাইকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা। থ্যাংক ইউ। আজকে দ্বিতীয় পর্বের আলাপটা এখানে শেষ। দ্বিতীয় পর্বের আলাপটা শুরু হয়েছিল ধর্ম ও সম্পদ নিয়ে, তা আজকে এই আলাপটা শেষ করলাম। থ্যাংক ইউ।